প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে বাসায় থাকা সবচেয়ে নিরাপদ। আর তোমরা নিশ্চয়ই অবগত আছো, করোনা ভাইরাস সৃষ্ট রোগ কোভিড-19 থেকে নিজেকে নিরাপদে রাখতে গেলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। আর নিশ্চয়ই এই সামাজিক দূরত্ব তোমরা নিশ্চিত করছো বাসায় অবস্থান করে। আমরা আমাদের শ্রেণীকক্ষে পাঠদানগুলো আপাতত স্থগিত রেখেছি, যাতে তোমাদের এই সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহজ হয় এবং তোমরা বাসায় নিরাপদ থাকতে পারো। আমি আশা করব বাসায় তোমাদের পড়াশোনা স্থগিত নিশ্চয়ই তোমরা রাখোনি, তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ নিজেদের মতো করে। তো তোমরা যখন একা পড়াশোনা করতে যাচ্ছ, তখন যদি তোমাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় কিংবা তোমাদের কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের অফিসিয়াল হোম পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের একটা আছে, তোমরা সেখানে আমাদের ভিডিওগুলো দেখে কমেন্টগুলো করবে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, কিংবা তোমাদের মতামতগুলো তোমরা আমাদের ফেসবুক পেজ, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা জানাতে পারবে। অথবা তোমরা ব্যক্তিগতভাবে কেমিস্ট্রি বিষয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারবে। আমার ফেসবুক পেজ হচ্ছে SS Chem at Law। এই ফেসবুক পেজে যে তোমরা তোমাদের সমস্যাগুলো লিখে দিলে আমি চেষ্টা করব সাধ্যমতো সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। এছাড়া তোমরা আমাকে ইমেলও করতে পারো। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে siraz21@gmail.com। অথবা তোমরা আমাকে ফোনও করতে পারো 01709 031 731 এই নাম্বারে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু প্রথমে দেখে নেই। আজকে আমরা দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়, তোমরা নিশ্চয়ই জানো অধ্যায়টির নাম হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন অধ্যায় থেকে আজকে আমি তোমাদেরকে তড়িৎ বিশ্লেষক কোষ ও ফ্যারাডের প্রথম সূত্র সম্বন্ধে বলার চেষ্টা করব। তোমরা এই পাঠ শেষে তড়িৎ বিশ্লেষক কোষ ও ফ্যারাডের প্রথম সূত্র কী সে সম্পর্কে জানতে পারবে। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, আশা করি তোমরা উপকৃত হবে। তো তোমরা নিশ্চয়ই তড়িৎ কোষ কাকে বলে সে বিষয়ে জানো। তড়িৎ কোষ যখন তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলে, তখন তোমরা তড়িৎ কোষের নামও শুনেছ। তো তড়িৎ কোষ কাকে বলে? তড়িৎ কোষ হচ্ছে একটা যন্ত্র ব্যবস্থা, যে যন্ত্র ব্যবস্থায় কী করা হয়, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় অথবা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। তাহলে কি দাঁড়ালো তড়িৎ কোষের সংজ্ঞাটা? বলা হচ্ছে যে যন্ত্র ব্যবস্থার সাহায্যে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে অথবা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়, তাকেই তড়িৎ কোষ বলা হচ্ছে। তো একটা তড়িৎ কোষ যেহেতু দুই রকমের কাজ করে, তাই তার ক্রিয়া কৌশলের উপর ভিত্তি করে তড়িৎ কোষগুলো দুই রকম হতে পারে। একরকম এরকম হতে পারে যে রাসায়নিক শক্তি, যে তড়িৎ কোষ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে, এরকম একটা হতে পারে। এরকম তড়িৎ কোষগুলোকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলবো। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষগুলোতে কি হবে, রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হবে। তোমরা নিশ্চয়ই রিমোটের ব্যাটারি কিংবা খেলনার যে ব্যাটারিগুলো দেখে থাকবে, ড্রাই সেলগুলো, এগুলোতে কিন্তু এই ঘটনাটাই ঘটে। অর্থাৎ এখানে কিছু রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, আর রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। আরেক রকমের শক্তি রূপান্তর হতে পারে, সেটা হচ্ছে এবার তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তর হতে পারে। আর যে তড়িৎ কোষে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, তাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য কোষ। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। তোমরা যখন তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে যখন পড়েছিলে নবম দশম শ্রেণীতে, তখন তোমরা নিশ্চয়ই তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্বন্ধে জেনেছ। আজকে আমি তোমাদেরকে সে বিষয়ে সামান্য একটু জানিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। তো আজকের আমাদের মূল আলোচনাটা থাকবে মূলত তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে। আমরা পরবর্তী কোনো এক লেকচারে তড়িৎ রাসায়নিক কোষ সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমরা একটু দেখে নেই একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন কেমন হতে পারে। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের ছবি। এই ছবিতে তোমরা দেখছো যে একটা কাঁচপাত্র, এইটা একটা কাঁচপাত্র। এই কাঁচপাত্রের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ নেওয়া হয়। তো তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কতগুলো রাসায়নিক পদার্থ, যে পদার্থগুলো জলীয় দ্রবণে আয়নিত হতে পারে এবং আয়নগুলো বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ কোনো তড়িৎ বিশ্লেষ্যকে যখন জলীয় দ্রবণে যখন নেওয়া হবে, তখন এই তড়িৎ বিশ্লেষ্যগুলো তার উপাদান আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। যেমন X মাইনাস M প্লাস, এই MX যদি একটা তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে এই MX তড়িৎ বিশ্লেষ্যটা থেকে উপাদান আয়নগুলো এরকম হতে পারে, MX M প্লাস এবং X মাইনাস এরকম হতে পারে।
তো এই তড়িৎ বিশ্লেষ্যগুলো কীরকম হতে পারে আমরা একটু জেনে নেই। তড়িৎ বিশ্লেষ্যগুলো হতে পারে কোনো অ্যাসিড, যেমন মনে করো সালফিউরিক অ্যাসিড। আমরা যদি সালফিউরিক অ্যাসিডের যদি জলীয় দ্রবণ নেই তাহলে আমরা সেখানে দেখব যে সালফিউরিক অ্যাসিড H+ আয়ন এবং সালফেট 2- আয়নে বিভক্ত হয়ে যায়, বিশ্লিষ্ট হয়ে যায়। একইভাবে তড়িৎ বিশ্লেষ্যগুলো হতে পারে কোনো ক্ষার, যেমন মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সাইড মাইনাস এই হিসাবে থাকবে। অথবা হতে পারে কোনো লবণের দ্রবণ, যেমন মনে করো সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে দেখা যাবে সিলভার প্লাস এবং নাইট্রেট মাইনাস এইভাবে থাকে। তো তড়িৎ বিশ্লেষ্যগুলোর এই জলীয় দ্রবণে এদের যদি আমরা একটু বিষয় খেয়াল করে দেখি তাহলে দেখতে পারবো যে এই তড়িৎ বিশ্লেষ্যগুলো জলীয় দ্রবণে মূলত দুইটা অংশে ভাগ হয়ে অবস্থান করে। একটা হচ্ছে ধনাত্মক অংশ, যেটাকে আমরা বলছি ক্যাটায়ন, আর একটা হচ্ছে ঋণাত্মক অংশ, যেটাকে আমরা বলছি অ্যানায়ন। এইরকম একটা তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে দুইটা তড়িৎদ্বার প্রবেশ করে দেওয়া থাকে। এটা একটা তড়িৎদ্বার, এটা আর একটা তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুইটাকে তারের মাধ্যমে বাইরের একটা বিদ্যুতের উৎসের সাথে সংযোগ দেওয়া থাকে। যেমন এখানে একটা ব্যাটারি দেখানো হয়েছে, এই ব্যাটারির সাহায্যে তারের মাধ্যমে এই তড়িৎদ্বারগুলো সংযোগ দেওয়া থাকে। একটা বিষয় খেয়াল করে দেখো, ব্যাটারির এই ধনাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারটার সাথে সংযুক্ত থাকে তাকে আমরা অ্যানোড বলবো, এবং অ্যানোড যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাহলে অ্যানোডটা অবশ্যই একটা ধনাত্মক তড়িৎদ্বার। একইভাবে ব্যাটারির ঋণাত্মক প্রান্তটা যে তড়িৎদ্বারের সাথে সংযুক্ত থাকে তাকে আমরা ক্যাথোড বলবো, আর যেহেতু ক্যাথোডটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত তাই ক্যাথোডটাকে অবশ্যই আমরা ঋণাত্মক তড়িৎদ্বার বলবো। এখন আমি যখন তড়িৎ বিশ্লেষ্য কোষের সংজ্ঞা দিচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে যে যন্ত্র ব্যবস্থায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো এইটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন আমরা দেখব এই তড়িৎ বিশ্লেষ্য কোষটাতে কিভাবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো আমরা যদি দেখি তাহলে দেখব যে এখানে একটা বিদ্যুতের উৎস দেওয়া হয়েছে, অর্থাৎ এই বিদ্যুতের উৎস থেকে মানে ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হবে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের মধ্যে। তো যদি এই বাইরের কোনো উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ যদি এই তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে চালনা করা হয় তাহলে দ্রবণে বিদ্যমান যে তড়িৎ বিশ্লেষ্যটা থাকবে সেই তড়িৎ বিশ্লেষ্যের অ্যানায়নটা অ্যানোডের দিকে যাবে এবং অ্যানোডের দিকে গিয়ে সেটা সেখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে পরমাণুতে পরিণত হবে। তাহলে কি হবে, কোনো তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের মধ্যে দিয়ে বাইরে থেকে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করি তাহলে তড়িৎ বিশ্লেষ্য থেকে সৃষ্ট যে অ্যানায়ন হবে সেই অ্যানায়নগুলো কী হবে, এইরকম অ্যানোডের দিকে যাবে এবং অ্যানোডে গিয়ে অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটা পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ অ্যানোডের জারণ ক্রিয়া সংঘটিত হবে। তাহলে কি হবে, অ্যানোডের জারণ ক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ অ্যানায়নটা অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে পরমাণুতে পরিণত হবে। অন্যদিকে দেখো, অন্যদিকে ক্যাটায়নটা ক্যাথোডের দিকে যাবে এবং ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হবে। যেহেতু এই ক্যাটায়নটা ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করছে করে পরমাণুতে পরিণত হচ্ছে তাহলে অবশ্যই এখানে বিজারণ ঘটছে। তাহলে ক্যাথোডে কি হবে, ক্যাথোডে বিজারণ ক্রিয়া সংঘটিত হবে এবং এই ক্যাটায়নটা কি হবে, ক্যাটায়নটা ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হবে। তাহলে একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারছি যে যখন বাইরের কোনো উৎস থেকে কোনো তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় অর্থাৎ তড়িৎ শক্তি সরবরাহ করা হয় তখন দ্রবণে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে বিদ্যমান যে আয়নগুলো থাকে এই আয়নগুলো পরমাণু অথবা অণুতে পরিণত হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো যে একটা আয়নের বৈশিষ্ট্য যেরকম হয় তার পরমাণুটা বা অণুটার বৈশিষ্ট্য তার চেয়ে ভিন্ন হয়, অর্থাৎ এখানে একটা রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়। এভাবে বাইরে থেকে যখন বিদ্যুৎ প্রবাহ চালনা করে অর্থাৎ বিদ্যুৎ শক্তি সরবরাহ করে রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয় তখন এই ক্রিয়াটাকে কিন্তু বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আর যে কোষটাতে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা সম্পাদন করা হচ্ছে এই কোষটাকে কিন্তু বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো আশা করি তোমরা তড়িৎ বিশ্লেষ্য কোষের প্রাথমিক এই গঠনটা বুঝতে পেরেছো। অবশ্য তোমাদের কিছুটা ধারণা ছিলই, তোমরা নবম দশম শ্রেণীতে এই বিষয়ে অবশ্যই কিছুটা হলেও ধারণা পেয়েছো। তো আজকে যে ধারণাটা আমি দেব সেটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। তো ফ্যারাডের প্রথম সূত্র বলার আগে আমি তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দেই যে আমরা যখন কোনো বিদ্যুতের উৎস থেকে কোনো তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করব
তখন এখানে একটা রাসায়নিক ক্রিয়া সংঘটিত হবে, ফলে কি হবে, তড়িৎবিশ্লেষের দ্রবণের যে আয়নগুলো থাকবে এই আয়নগুলো পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ কিছু পদার্থ উৎপন্ন হবে, অণু অথবা পরমাণু উৎপন্ন হবে। এই তড়িৎদ্বারগুলোতে কিছু অণু অথবা পরমাণু উৎপন্ন হবে। এখন এই তড়িৎবিশ্লেষের দ্রবণ থেকে কি পরিমাণ পদার্থ উৎপন্ন হবে সেটা কিন্তু দেখো এখান থেকে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করা হচ্ছে তার উপর নির্ভর করবে, কত সময় ধরে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হচ্ছে তার উপর নির্ভর করবে। সুতরাং আমরা বলতে পারি যে একটা তড়িৎবিশ্লেষের দ্রবণ থেকে পদার্থ উৎপন্ন করতে গেলে কি পরিমাণ পদার্থ উৎপন্ন হবে সেই বিষয়টা সরবরাহকৃত বিদ্যুতের উপর নির্ভর করছে। তো এই সংক্রান্ত বিষয় মূলত ফ্যারাডের তড়িৎবিশ্লেষণ সংক্রান্ত দুইটা সূত্র আছে, তার মধ্যে আমরা শুধু প্রথম সূত্রটা পড়ব, দ্বিতীয় সূত্রটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, তাই আমরা সেটা পড়ব না। তো প্রথম সূত্রটা বলছে, ফ্যারাডের প্রথম সূত্রে বলছে যে কোনো তড়িৎবিশ্লেষের দ্রবণের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তাহলে তড়িৎদ্বারগুলোতে যে পদার্থ উৎপন্ন হয় সেই উৎপন্ন পদার্থের পরিমাণ সরবরাহকৃত বিদ্যুতের সমানুপাতিক হয়। অর্থাৎ যদি এরকমটা হয়, যদি বাইরের কোনো বিদ্যুতের উৎস থেকে কিউ কুলম্ব পরিমাণ চার্জ এই তড়িৎবিশ্লেষের দ্রবণে সরবরাহ করা হয় এবং এই চার্জ সরবরাহ করার ফলে যদি ডব্লিউ পরিমাণ পদার্থ উৎপন্ন হয়, তবে ফ্যারাডের প্রথম সূত্র বলছে যে এই উৎপন্ন পদার্থের পরিমাণ ডব্লিউ সরবরাহকৃত চার্জ কিউ এর সমানুপাতিক হবে, অর্থাৎ ডব্লিউ সমানুপাতিক কিউ হবে। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। আমরা এখানে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করছি এবং একটা সমানুপাতিক ধ্রুবক জেড নিয়েছি। জেডকে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং একে বলা হয় ওই পদার্থটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, অর্থাৎ যে পদার্থটির সঞ্চিত হওয়া বা উৎপন্ন হওয়া আমরা বিবেচনা করব সেই পদার্থটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হচ্ছে জেড। একটা বিষয় দেখো, আমরা যখন তড়িৎ প্রবাহের বিভিন্ন সংজ্ঞা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহকে যদি আই দ্বারা সূচিত করা হয় তাহলে বলা হচ্ছে যে আই ইজ ইকুয়াল হচ্ছে কিউ বাই টি। তো আমরা এখান থেকে একটু হিসেব করে বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল হচ্ছে আই টি। তো যেহেতু কিউ ইজ ইকুয়াল আই টি, এখন এই কিউ এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা পরিবর্তিত একটা সমীকরণ পাচ্ছি এরকম, ডব্লিউ ইজ ইকুয়াল জেড আই টি। আমি আবারও বলছি যে জেড হচ্ছে এখানে একটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটার সংজ্ঞা এবং কিভাবে এটার মান নির্ণয় করতে হয় সেটা আমরা জানবো একটু পরে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি এই দুইটা যে সমীকরণ আছে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, এই সমীকরণ দুইটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র সংক্রান্ত সূত্রের সমীকরণের রূপ। তাহলে এখন দেখা যাক যে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেডের সংজ্ঞাটা কিভাবে দেয়া যায়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেডের সংজ্ঞাটা আমরা এই সমীকরণ দুটো থেকেই দিতে পারি। তো আমরা যদি প্রথম সমীকরণটা যদি বিবেচনা করি তাহলে আমরা দেখব যে জেড সমান তখনই ডব্লিউ হবে যদি কিউ সমান 1 কুলম্ব হয়, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল 1 কুলম্ব হলে ডব্লিউ ইজ ইকুয়াল জেড হয়। তার মানে হচ্ছে যে যদি কোনো তড়িৎবিশ্লেষের দ্রবণে আমরা 1 কুলম্ব পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করি তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে উৎপন্ন যে পদার্থ আছে তার পরিমাণটাই ওই পদার্থটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ কোনো তড়িৎবিশ্লেষের দ্রবণের মধ্যে 1 কুলম্ব পরিমাণ চার্জ প্রবাহিত করলে অ্যানোডে অথবা ক্যাথোডে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হয় সেই পদার্থের পরিমাণটাই হচ্ছে ওই পদার্থটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আবার দেখো, যদি আমরা দ্বিতীয় সমীকরণটা বিবেচনা করি তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারবো, যদি আই ইজ ইকুয়াল 1 অ্যাম্পিয়ার হয় এবং টি ইজ ইকুয়াল 1 সেকেন্ড হয় তাহলেও কিন্তু জেড ইজ ইকুয়াল ডব্লিউ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা কীরকম হতে পারে? এক্ষেত্রে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা এরকম হতে পারে যে কোনো তড়িৎবিশ্লেষের দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা 1 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ
1 সেকেন্ড ধরে যদি চালনা করি তাহলে ক্যাথোড অথবা অ্যানোডে যে পদার্থ উৎপন্ন হয় বা সঞ্চিত হয় সেই উৎপন্ন পদার্থের পরিমাণটাই হচ্ছে ওই পদার্থটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যেমন মনে করা যাক কোনো একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান মনে করা যাক 50 গ্রাম পার কুলম। তাহলে এই 50 গ্রাম পার কুলম বলতে আমরা কি বুঝি? এই 50 গ্রাম পার কুলম বলতে আমরা বুঝবো যে ওই তড়িৎবিশ্লেষের দ্রবণের মধ্যে যদি 1 কুলম পরিমাণ চার্জ প্রবাহিত করা হয় তাহলে ক্যাথোড অথবা অ্যানোডে 50 গ্রাম পরিমাণ পদার্থ উৎপন্ন হবে অথবা সঞ্চিত হবে। অথবা এভাবেও বলতে পারি যে যদি 1 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে কোনো তড়িৎবিশ্লেষের দ্রবণের মধ্যে সঞ্চিত প্রবাহিত করা হয় তাহলে ক্যাথোড অথবা অ্যানোডে সঞ্চিত পদার্থের পরিমাণ হবে 50 গ্রাম। একটা বিষয় দেখো, আমি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একটা এককের কথা বলছিলাম, সেটা হচ্ছে গ্রাম পার কুলম। এইটা কিন্তু আমরা এই সমীকরণটা থেকেই কিন্তু নির্ধারণ করতে পারি। সেটা কীরকম হবে? এই সমীকরণটাকে কিন্তু আমরা লিখতে পারবো জেড ইজ ইকুয়াল ডব্লিউ বাই কিউ। এখন যদি আমরা ডব্লিউ এর একক এবং কিউ এর একক যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা জেড এর একক পেয়ে যাব। তো ডব্লিউ এর একক যদি আমরা গ্রামে লিখি আর চার্জের একক যদি আমরা কুলমে লিখি তাহলে কিন্তু আমাদের জেডের একটা একক হচ্ছে গ্রাম পার কুলম। তাহলে নিশ্চয়ই তোমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে হিসেব করতে হয় আমি তোমাদেরকে সেটা দেখাবো। তবে তার আগে আমি তোমাদেরকে এই সমীকরণটার একটা লৈখিক রূপ দেখাতে চাই। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের একটা লৈখিক রূপ দেখাতে চাই। এই লৈখিক রূপটা এই জন্য দেখাতে চাই যে এই লেখচিত্রের সাহায্যে তোমরা এই সমীকরণটার সম্বন্ধে একটা মাত্রিক ধারণা পাবে। কীরকম? দেখো, আমরা যদি 1 নম্বর সমীকরণটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডব্লিউ ইজ ইকুয়াল জেড কিউ। এই সমীকরণটা কিন্তু ওয়াই ইজ ইকুয়াল এমএক্স রেখার সমীকরণের অনুরূপ। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা গণিতে পড়েছ যে ওয়াই ইজ ইকুয়াল এমএক্স হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাই আমরা যদি ওয়াই অক্ষ বরাবর সঞ্চিত পদার্থের পরিমাণ ডব্লিউ এবং এক্স অক্ষ বরাবর প্রবাহিত চার্জের পরিমাণ কিউকে যদি আমরা আলেখিত করি তাহলে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ পাব। এই লেখচিত্রটা থেকে একটা বিষয় দেখো, কিউ এর মান বৃদ্ধির সাথে সাথে কিন্তু ডব্লিউ এর মানও বৃদ্ধি পাবে। কীরকমভাবে পাবে? মনে করা যাক যে কোনো এক সময় চার্জের মানটা হচ্ছে এখানে, তো চার্জের মান যখন এখানে থাকবে তখন কিন্তু দেখো ডব্লিউ এর মানটা হচ্ছে এখানে। এরপর আবার দেখো চার্জের মানটা এখান থেকে বৃদ্ধি করে যদি আমি এইখানে নিয়ে আসি তাহলে দেখো ডব্লিউ এর মানটাও বৃদ্ধি পেয়ে কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ প্রবাহিত চার্জের পরিমাণ যখন বাড়ছে তখন ক্যাথোড অথবা অ্যানোডে সঞ্চিত বা উৎপন্ন পদার্থের পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। আর এটাই কিন্তু ছিল ফ্যারাডের প্রথম সূত্র। তাহলে আমরা ফ্যারাডের প্রথম সূত্র সম্বন্ধে জানলাম। ফ্যারাডের প্রথম সূত্রের থেকে আমরা দুটো সমীকরণ পেলাম। এই সমীকরণগুলো দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত। আর একটা জিনিস পেলাম আমরা, সেটা হচ্ছে এই সূত্রটার একটা লেখচিত্রের রূপ পেলাম আমরা। এই লৈখিক যে রূপটা পেলাম সেখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে আসলেই চার্জের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে কিন্তু সঞ্চিত পদার্থের পরিমাণও বাড়ে, যেটা ছিল ফ্যারাডের প্রথম সূত্রের মূল কথা। এখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেডের মান কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেডের মান নির্ণয় করার জন্য আমরা ধরে নেই যে আমাদের এখানে একটা সিলভারের একটা তড়িৎ বিশ্লেষের একটা দ্রবণ ছিল। যেমন মনে করা যাক যে সিলভার নাইট্রেট ছিল। তো যদি আমরা এখানে সিলভার নাইট্রেট নেই তাহলে স্বাভাবিকভাবেই আমাদের এই তড়িৎ বিশ্লেষ্যটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে সিলভার প্লাসে পরিণত হবে আর একটা নাইট্রেট মাইনাসে পরিণত হবে। তো যখন আমরা বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহ চালনা করব তখন কিন্তু দেখো এই সিলভার আয়নটা অর্থাৎ এই ক্যাটায়নটা ক্যাথোডের দিকে যাবে এবং ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কিন্তু ধাতব পরমাণুতে পরিণত হবে। অর্থাৎ এরকম একটা ঘটনা ঘটবে যে সিলভার আয়ন ক্যাথোডে যাবে এবং ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে এখানে দেখো একটা সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিলভার পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে
যদি আমরা দুইটা সিলভার বিবেচনা করি, দুইটা সিলভার আয়ন বিবেচনা করি, তাহলে এরকম হবে, দুইটা সিলভার আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা সিলভার পরমাণুতে পরিণত হবে। এইভাবে যদি আমরা 1 মোল সিলভার আয়ন বিবেচনা করি, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যক সিলভার আয়ন বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারবো যে 1 মোল পরিমাণ সিলভার আয়ন 1 মোল পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে 1 মোল পরিমাণ সিলভার পরমাণুতে পরিণত হবে। অর্থাৎ 1 মোল পরিমাণ সিলভার পরমাণুতে পরিণত হতে গেলে কতটুকু ইলেকট্রন লাগছে? 1 মোল ইলেকট্রন লাগছে। তোমরা নিশ্চয়ই জানো যে 1 মোল সিলভার পরমাণুর ভর হচ্ছে কিন্তু 108 গ্রাম প্রতি মোলের জন্য আর কি। তো এই 1 মোল সিলভার পরমাণুর ভর যদি 108 হয়, তাহলে আমরা এভাবেও বলতে পারবো যে এই 108 গ্রাম পরিমাণ সিলভার সঞ্চিত করতে প্রয়োজনীয় ইলেকট্রনের পরিমাণ হচ্ছে 1 মোল। এখন আমরা এই 1 মোল ইলেকট্রনের চার্জ কতটুকু হয় সেটা একটু আমরা হিসেব করে দেখি। একটা বিষয় দেখো, আমরা জানি যে একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু ইনভার্স 10⁻19 কুলম্ব। একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু ইনভার্স 10⁻19 কুলম্ব। তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি 1.6 ইন্টু ইনভার্স 10⁻19 কুলম্ব হয়, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কতটুকু হবে? 1 মোল ইলেকট্রনের চার্জ হবে অ্যাভোগাড্রোর সংখ্যক ইলেকট্রনের চার্জের গুণফল, তাই না? তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি 1.6 ইন্টু ইনভার্স 10⁻19 হয়, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ হবে একটা ইলেকট্রনের চার্জ গুণন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমরা বলতে পারছি যে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু ইনভার্স 10⁻19 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। অর্থাৎ এই দুইটা যদি আমরা এখন গুণ করি, তাহলে আমাদের যে পরিমাণটা হবে সেটা হচ্ছে 96350 কুলম্ব, অর্থাৎ 96,350 কুলম্ব। এই সংখ্যা দুটো যদি আমরা গুণ করি, তাহলে আমরা মোট যে চার্জটা পাবো সেটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, এবং সেটা হচ্ছে 96,350 কুলম্ব। অবশ্য পরীক্ষালব্ধভাবে দেখা গেছে যে একটা 1 মোল ইলেকট্রনের চার্জ হয় 96,500 কুলম্ব। তো আমরা যখন বিভিন্ন হিসাব নিকেশ যখন করব, তখন এই 96,500 কুলম্ব এই মানটাই আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? এখান থেকে আমরা জানতে পারলাম যে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ এই 96,500 কুলম্ব হচ্ছে, এবং এই 96,500 কুলম্বকে মূলত 1 ফ্যারাড বলা হচ্ছে। তাহলে এখন আমরা এখানে একটু বলতে পারি যে আমরা যদি 1 মোল সিলভার পরমাণু সঞ্চিত করতে চাই ক্যাথোডে, তাহলে আমাদের 1 ফ্যারাড চার্জ দিতে হবে, অর্থাৎ 96,500 কুলম্ব চার্জ দিতে হবে। তো সিলভারের ক্ষেত্রে একটা হিসেব দেখো, একটা বিষয় দেখো, আমরা যখন 96,500 কুলম্ব চার্জ প্রবাহিত করব, তখন উৎপন্ন হয় 1 মোল সিলভার, অর্থাৎ 108 গ্রাম সিলভার। তাহলে আমরা যখন 1 মোল ইলেকট্রন অর্থাৎ 1 ফ্যারাড ইলেকট্রন যখন আমরা 1 ফ্যারাড চার্জ পরিমাণ যখন আমরা প্রবাহিত করছি, অর্থাৎ 96,500 কুলম্ব চার্জ যখন আমরা প্রবাহিত করছি, তখন উৎপন্ন হচ্ছে 1 মোল সিলভার পরমাণু। 1 মোল সিলভার পরমাণুর ভর হচ্ছে 108 গ্রাম। তাহলে যদি আমরা 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, তাহলে কি পরিমাণ সিলভার উৎপন্ন হবে? যদি আমরা 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, তাহলে উৎপন্ন সিলভারের পরিমাণ হবে 108 ডিভাইডেড বাই 96,500 গ্রাম। এটা কিভাবে হচ্ছে? এটা একটু ছোট্ট একটা ঐকিক নিয়ম হচ্ছে। নিয়মটা হচ্ছে এরকম: 96,500 কুলম্ব চার্জ প্রবাহিত করলে উৎপন্ন হয় 108 গ্রাম সিলভার। তাহলে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে উৎপন্ন হবে 108 ডিভাইডেড বাই 96,500 গ্রাম সিলভার। তাহলে আমরা দেখলাম যে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে এই পরিমাণ সিলভার উৎপন্ন হয়। এই পরিমাণ সিলভারের মান কত? এই পরিমাণ সিলভারটা হচ্ছে, অর্থাৎ 108 যদি আমরা 96,500 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 1.110 ইন্টু ইনভার্স 10⁻³ গ্রাম পার কুলম্ব। তাহলে এখন আমাদের সংজ্ঞাটা দেখো, আমাদের এখানে সংজ্ঞাটা কিন্তু ছিল এরকম যে কোনো তড়িৎবিশ্লেষের দ্রবণে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় সেটাই কিন্তু আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলেছিলাম। আবার এখানে দেখো,
যখন আমরা 1 কুলম্ব চার্জ প্রবাহিত করছি তখন আমাদের উৎপন্ন হচ্ছে এত গ্রাম সিলভার। তাহলে এই সিলভারের এই পরিমাণটাই হচ্ছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ সিলভার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা হচ্ছে, সিলভার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেডের মানটা হচ্ছে এরকম 1.119 ইন্টু ইনভার্স 10⁻³ গ্রাম পার কুলম্ব। একটা বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে একটা বিষয় দেখতে পাবো এখানে, যে এই অংশটা যে আছে এই অংশটাকে আমরা এভাবে বলতে পারি যে উপরে হচ্ছে সিলভারের পারমাণবিক ভর অর্থাৎ এম, আর নিচে হচ্ছে 1 ইন্টু ফ্যারাড এফ অর্থাৎ 1 F পরিমাণ এখানে চার্জ প্রবাহিত করা হয়েছে। তো এখানে আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করে দেখি। দেখো আমরা আর কিছু সমীকরণ দেখি। সমীকরণগুলো হচ্ছে এরকম, সমীকরণগুলো হচ্ছে এরকম যে যদি কপার হয়, এই কপার আয়নটা হচ্ছে একটা দ্বিধনাত্মক চার্জযুক্ত আয়ন। তো কপারের কোনো তড়িৎবিশ্লেষের দ্রবণে এই কপার আয়নটা, একটা কপার আয়ন কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে একটা কপার পরমাণুতে পরিণত হবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যদি এখানে আমরা 1 মোল কপার আয়ন নেই তাহলে তা কতটুকু ইলেকট্রন গ্রহণ করবে 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল পরিমাণ কপারে পরিণত হবে। অর্থাৎ 1 মোল কপার আয়নকে 1 মোল কপার পরমাণুতে পরিণত করতে গেলে আমাদের প্রয়োজন 2 মোল ইলেকট্রন। 1 মোল কপার আয়নকে 1 মোল কপার পরমাণুতে পরিণত করতে গেলে আমাদের প্রয়োজন 2 মোল ইলেকট্রন। 2 মোল ইলেকট্রন সমান কত ফ্যারাড ইলেকট্রন? অবশ্যই 2 ফ্যারাড ইলেকট্রন, কারণ 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে 1 ফ্যারাড ইলেকট্রন। তাহলে 2 মোল ইলেকট্রন সমান হচ্ছে 2 ফ্যারাড ইলেকট্রন। 2 ফ্যারাড ইলেকট্রন মানে কত কুলম্ব চার্জ? 2 ফ্যারাড ইলেকট্রন মানে হচ্ছে 2 ইন্টু 96,500 কুলম্ব চার্জ। তাহলে আমরা আবার এখানে একটু দেখি একটা বিষয়। দেখো এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এই মানটা কিভাবে আসলো? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এই মানটা আসলো যখন আমরা আণবিক ভরকে কত ফ্যারাড চার্জ প্রয়োজন হচ্ছে সেটা দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, তখন কিন্তু আমরা এই জেডের মানটা পাচ্ছি। অর্থাৎ জেড সমান আমরা লিখতে পারবো আণবিক ভর বা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরটাকে যখন আমরা কত ফ্যারাড চার্জ গ্রহণ করছে তার সংখ্যা দিয়ে ভাগ করি, তখনই কিন্তু আমরা ওই পদার্থটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পেয়ে যাই। তাহলে এম এর মানটা কি হচ্ছে? এম এর মানটা অণুর ক্ষেত্রে হবে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে হবে পারমাণবিক ভর। যেহেতু আমাদের এখানে সিলভার ছিল তাই সিলভারের পারমাণবিক ভর আমরা এখানে বসিয়ে দিয়েছিলাম 108। আর যেহেতু আমাদের 1 মোল পরিমাণ সিলভার সঞ্চিত করতে 1 ফ্যারাড পরিমাণ চার্জ লেগেছিল তাই আমরা 1 ইন্টু 96,500 লিখেছিলাম। অর্থাৎ 1 ইন্টু 96,500 লিখে আমরা সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা বের করেছিলাম। তাহলে এখন তোমরা বলো কপারের ক্ষেত্রে জেডের মানটা কেমন হতে পারে? কপারের ক্ষেত্রে জেডের মানটা কেমন হতে পারে সেটা সমীকরণ থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা সমীকরণে দেখতে পাচ্ছি 1 মোল কপার আয়ন 1 মোল কপার পরমাণুতে পরিণত হতে 2 ফ্যারাড অর্থাৎ 2 মোল ইলেকট্রন অর্থাৎ 2 ইন্টু 96,500 কুলম্ব পরিমাণ চার্জ গ্রহণ করছে। তাহলে প্রতি মোল কপারের জন্য যেহেতু 2 মোল ইলেকট্রন প্রয়োজন, তাহলে আমরা এখানে কপারের 1 মোলের ভর যদি আমরা বসিয়ে দিই, অর্থাৎ যদি আমরা কপারের পারমাণবিক ভর যদি এখানে বসিয়ে দেই আর এনের জায়গায় যদি আমরা 2 লিখে দেই, তাহলে কিন্তু আমরা কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা পেয়ে যাব। আমরা জানি কপারের ভর হচ্ছে 63.5 গ্রাম, তাই আমরা যদি এখানে 63.5 গ্রাম বসিয়ে দেই, আর যেহেতু 1 মোল কপার সঞ্চিত হওয়ার জন্য 2 মোল ইলেকট্রন লাগছে অর্থাৎ 2 ফ্যারাড ইলেকট্রন লাগছে, তাই এনের জায়গায় যদি আমরা 2 বসিয়ে দেই আর আমরা ফ্যারাডের এফের জায়গায় যদি আমরা 96,500 বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা পেয়ে যাব। তাহলে এখন আরেকটা উদাহরণ দেখো। এখানে দেখানো হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। এই আয়নটা অ্যালুমিনিয়াম পরমাণুতে যখন পরিণত হচ্ছে তখন কিন্তু 3টে ইলেকট্রন গ্রহণ করছে। অর্থাৎ প্রত্যেকটা অ্যালুমিনিয়াম আয়ন একটা অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হওয়ার সময় 3টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা বলতেই পারি যে 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন 1 মোল পরিমাণ অ্যালুমিনিয়ামে পরিণত হতে 3 মোল পরিমাণ চার্জ গ্রহণ করবে, অর্থাৎ 3 ফ্যারাড পরিমাণ চার্জ গ্রহণ করবে। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জেডের মানটা কেমন হবে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জেডের মানটা হবে, আমরা অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27 গ্রামকে যদি আমরা 27 গ্রামকে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরটাকে যদি আমরা এই 1 মোল অ্যালুমিনিয়াম অর্থাৎ 27 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে যেহেতু 3 মোল ইলেকট্রন বা 3 ফ্যারাড
কুলম্ব চার্জের প্রয়োজন হয়, তাহলে আমরা এম এর জায়গায় যদি আমরা 27 বসিয়ে দেই আর আমরা এন এর জায়গায় যদি আমরা 3 বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এই সমীকরণটা থেকে অ্যালুমিনিয়ামের জন্য তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা পেয়ে যাব। তো একটা বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে সিলভার আয়নটা ছিল একটা এক চার্জ বিশিষ্ট ধনাত্মক একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, ফলে এটা 1 মোল ইলেকট্রন গ্রহণ করেছে, ফলে এন এর মানটা ছিল 1 এবং তার আণবিক ভরটাকে আমরা 1 × 96,500 দ্বারা ভাগ করেছি। অন্যদিকে কপারটা ছিল একটা দ্বিধনাত্মক আয়ন, এটা 1 মোল কপারে পরিণত হওয়ার সময় 2 মোল ইলেকট্রন গ্রহণ করেছিল, তাই কপারের এই পারমাণবিক ভরটাকে আমরা 2 ফ্যারাড অর্থাৎ 2 × 96,500 দ্বারা ভাগ করে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা নির্ণয় করতে পারি। একইভাবে অ্যালুমিনিয়াম ছিল একটা ত্রিধনাত্মক আয়ন, এটার 1 মোল পরিমাণ পরমাণুতে পরিণত হতে অর্থাৎ 27 গ্রাম উৎপন্ন করতে বা সঞ্চিত হতে 3 ফ্যারাড অর্থাৎ 3 মোল পরিমাণ ইলেকট্রন লাগতো, তাই আমরা অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরটাকে যদি আমরা 3 ফ্যারাড অর্থাৎ 3 × 96,500 দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা পেয়ে যাই। একইভাবে এই সমীকরণগুলো থেকে যদি আমরা একটা সাধারণ সমীকরণ বিবেচনা করি এরকম, যে মনে করা যাক এটা একটা ধাতব আয়ন যার চার্জ হচ্ছে এন প্লাস চার্জ বিশিষ্ট একটা ধাতব আয়ন। তাহলে এই এন প্লাস চার্জ বিশিষ্ট একটা ধাতব আয়ন এম যদি তার পরমাণুতে পরিণত হয় অর্থাৎ যদি এম এ পরিণত হয়, তাহলে একে এন মোল পরিমাণ ইলেকট্রন গ্রহণ করতে হবে, অর্থাৎ 1 মোল পরিমাণ এমকে ধাতু হিসেবে সঞ্চিত হতে বা উৎপন্ন হতে প্রয়োজনীয় ইলেকট্রনের পরিমাণ হবে এন মোল। তাহলে এই সাধারণ এই সমীকরণটার জন্য কিন্তু আমরা এইভাবে একটা সাধারণ সমীকরণ লিখতে পারি। এখানে এম কিন্তু হচ্ছে তার পারমাণবিক ভর, এই এম কিন্তু আবার এই এম না, এই এমটাকে আমি এখানে মেটাল প্রকাশ করার জন্য এম ব্যবহার করেছি, কিন্তু আমার এখানকার এমটা কিন্তু হচ্ছে অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। তাহলে এই পারমাণবিক ভর অর্থাৎ 1 মোল পরিমাণ কোনো পদার্থ উৎপন্ন করতে প্রয়োজনীয় মোল পরিমাণ ইলেকট্রন, 1 মোল পরিমাণ পদার্থের ভরটাকে প্রয়োজনীয় মোল সংখ্যক ইলেকট্রন দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমরা তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা পেয়ে যাই। আশা করি এই উদাহরণগুলো থেকে তোমরা এখন যে কোনো তড়িৎ বিশ্লেষণের জন্য অবশ্যই জেড এর মান তথা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা নির্ণয় করতে পারবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী দিন তড়িৎ রাসায়নিক এই তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের যে প্রথম সূত্র আছে সেই প্রথম সূত্রে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।